এই জায়গা আমার, শুধুই আমার। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 82 নাম্বার এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং এপিসোডে যাবার আগে আমি আপনাদেরকে বরাবরের মতো বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই বেল আইকনটাকে হিট করে দেবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ এনি আপডেট অর গেট এনি নোটিফিকেশন এন্ড উই ডোন্ট ওয়ান্ট টু মিস ইউ গাইজ। সো প্লিজ বেল আইকনটাও হিট করে দেবেন। আমাদেরকে ঘটনা যদি আপনি পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voy.net@gmail.com, জাস্ট স্পেলিং BHOYDOTNET@gmail.com। এছাড়া আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/BHOYDOTNET। আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের ঘটনায়। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম ফজল বক্স। আমি বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে থাকি। আমাদের গ্রামের নাম চেক নাম্বার 37E। এই গ্রাম শহর থেকে অনেকটাই দূরে, এমন দূরত্বে যেখানে জরুরি সময়ে দ্রুত কোনো হাসপাতালে পৌঁছানোও যায় না। কাঁচা রাস্তা আর দূরে বাস ঝাড়ের ফিসফিসে জায়গাটা নিঃসঙ্গ। আমার স্কুল ঠিকঠাক শেষ হয়নি, তাই ভালো চাকরিরও কোনো সুযোগ নেই। আমি গরিব কৃষক পরিবারের ছেলে। জমির একটি অংশ ছিল, বাবার সময় ভাগ হয়ে গিয়েছিল। আমাদের হাতে আছে খুবই সামান্য, আর সেই সামান্য নেই সংসার চলছে। ছোটবেলা থেকেই কাজ শিখেছি, কখনো পানি দিয়েছি, কখনো কোদাল মাটি কুপিয়েছি, কখনো সার ছিটিয়েছি, বাপ্পার আই গরু আর ছাগল চড়িয়ে দেখাশোনা করেছি। আমার 2টা সন্তান আছে, এক মেয়ে আর 8 বছরের একটা ছেলে। খুব ধৈর্যশীল ওরা, ঘর সামলায়। আমার স্ত্রী আরো ধৈর্যশীল, ঘর সামলায়, বাচ্চাদের দেখাশোনা করে, আমার কষ্ট বোঝে। তবু দারিদ্র্যের রেখা তার চোখে একেবারেই স্পষ্ট। আমি প্রায়ই চিন্তায় পড়ে যাই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো অনেক সময় জোগাড় করা যায় না। মাসের শেষে হিসাব মিলাতে গেলে দেখি পকেটটাই ফাঁকা। একদিন গ্রামের চৌকিতে মজুরির জন্য দাঁড়িয়েছিলাম। দুপুরের দিকে একটা জিপ এসে থামল। ভেতর থেকে স্যুট পরা একজন লোক আমাকে ডাকলেন। তিনি চাচা আসলামের ছেলে। আগে আমাদের গ্রামেই থাকতেন, পরে শহরে গিয়ে সফল ব্যবসায়ী হয়েছেন। তিনি বললেন, গ্রামের থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তার জমিতে একটা বড় গোট ফার্ম রয়েছে, অর্থাৎ ছাগলের খামার, যেখানে 100-র অধিক ছাগল রয়েছে। আমাকে দেখে উনি বললেন, ফজল বক্স, তোমাকে তো আমি চিনি, তুমি তো ভালো পরিশ্রমী। যদি তুমি আমার ফার্মটা সামলাও তাহলে আমি তোমাকে ভালো বেতন দেব। থাকার ব্যবস্থা ওখানেই হবে, খাওয়াও সেখানে। আমার শুধু একজন সৎ মানুষ দরকার। তার কথা শুনে মনে হলো শুকনো জমিতে যেন পানি পড়ল। 4 দিনের টুকিটাকি মজুরির পর যখন পকেট খালি, তখন যদি কেউ স্থায়ী কাজ আর মাথার উপর ছাদ দেয়, সেটা গরিবের জন্য আশীর্বাদ। আমি দেরি করিনি, রাজি হয়ে গেলাম। সেদিন সন্ধ্যায় জিনিসপত্র গোছাচ্ছিলাম, বাচ্চাদের বুকে জড়িয়ে ধরলাম। স্ত্রীর চোখ জলে টলমল করছিল, কিন্তু মুখে ছিল শান্তি। মনে হলো আল্লাহ যেন এবার কোন একটা দরজা খুলে দিয়েছেন। আমরা জিপে উঠলাম। গ্রামের কাঁচা রাস্তা ধরে গাড়ি এগোলো। ফসলের মাঠ পেরোলাম, তারপর এক নির্জন জমিটা পৌঁছালাম। চারদিকে ঘেরা উঁচু 4 দেয়ালের ভেতরে কাঠের একটি ঝুপড়ি, পাশে খোলা মাঠ, সেখানে ছাগলেরা ঘাস খায়। একদিকে স্টোর রুম, অন্যদিকে ছোট্ট একটা ঘর, এটাই আমার থাকার জায়গা। প্রথম দিনটা অদ্ভুত লাগলো। ছাগলগুলোর ডাক, চলাফেরা, খাবার, ওষুধপত্রের হিসাব, পরিষ্কার পরিচ্ছন্নতা আর প্রতিদিন ঘনে ঘুরে দেখা। এতগুলো ছাগল আগে কখনো একসাথে দেখিনি। তবু কাজের অভ্যাস ছিল বলে ভয় পাইনি। মন দিয়ে কাজ শুরু করলাম। প্রথম মাসে হাত পা ফুলে যেত টানা কাজ করতে করতে। 2 বা 3 ঘন্টার বেশি ঘুমই হতো না। কোনো ছাগল অসুস্থ হলে ওষুধ দিতে দেরি করা চলতই না। কখনো বাচ্চা জন্ম দিত, কখনো বিশেষ যত্ন নিতে হতো। মাঝে মাঝে চোর ঢোকারও চেষ্টা করত।
আমি কাজ শিখে নিলাম। দ্বিতীয় মাসে আমি একাই খাবারের ব্যবস্থা সামলাতে পারলাম। সকালে ঘাস কেটে আনা, ভুসি মাপা, পানির ট্যাঙ্ক পরিষ্কার, সবই নিয়মিত হয়ে গেল। তৃতীয় মাসে 2টা ছাগল বাচ্চা দিল। তাদের আলাদা ঘরে রেখে গরম কাপড়, পরিষ্কার পানি আর সময় মতো খাবার দিতাম। দিনের আলো এখন এখানে দীর্ঘ, রাতটা ছোট। বৃষ্টি হোক বা রোদ, কাজ কখনোই থামত না। আমি রুটিন বানিয়ে নিলাম। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে খাবার কাটতাম, দুপুরে শেড পরিষ্কার করতাম আর ওষুধ দিতাম। বিকেলে গুনতাম কোনটা কোথায় আছে, রাতে টহল দিতাম। এভাবেই 4 মাস কেটে গেল। ফার্মটা আমার কাছে নিজের বাড়ির আঙিনার মতো মনে হতে লাগলো। কোন ছাগলটা অসুস্থ হয়, কোনটা দুষ্টমে করে, কোনটা বেশি দুধ দেয়, কার জন্য বিশেষ খেয়াল দরকার, সব চিনে ফেলেছি। এক সকালে হঠাৎ গাড়ির শব্দ। ছোট কক্ষ থেকে বেরিয়ে দেখে মালিক এসেছেন। সেই আসলাম চাচার ছেলে, সঙ্গে আরো 2 জন, সম্ভবত একজন ডাক্তার। তারা শেড খুলে দেখলেন এবং কাগজপত্র চেক করে প্রশ্ন করলেন, ফজল বক্স, কোনো সমস্যা আছে কি? ছাগলগুলোর স্বাস্থ্য কেমন? আমি আন্তরিকভাবে উত্তর দিলাম। কখন কি খরচ হয়েছে, কোন বিক্রির ছাগল বাচ্চা দিয়েছে, কতগুলো মারা গিয়েছে, কোনটা অসুস্থ, সবকিছু। তিনি খুশি হলেন, পিঠে হাত রেখে বললেন, তুমি তো খুব ভালো কাজ করছো বাবু, কয়েকদিন বিশ্রাম করো, বাড়ি যাও। কথাটা শুনে বুকটা ভরে গেল। 3 দিনের ছুটি পেলাম। পরের সকালে গ্রামে রওনা দিলাম। বস্তায় ছেলে মেয়েদের জন্য কিছু জিনিসপত্র রাখলাম। পথ জুড়ে মন অস্থির, তবু আনন্দও ছিল। গ্রামে পৌঁছাতে বাচ্চাদের খুশি আমার চোখে পড়ল। আমার মেয়ে আমার গলা জড়িয়ে ধরল, ছেলেটা আমার পিছু পিছু ঘুরল। বউ আমার সাথে খুব সুন্দর আচরণ করছিল, রুটি বানাচ্ছিল, এই রান্না করছিল, ওই রান্না করছিল। আমাদের পুরোনো বাড়ির দেয়ালে অনেক জায়গা ভাঙা, তবু সেই ঘর আমাদের কাছে রাজপ্রাসাদ। ওই 3 দিনে বাচ্চাদের সঙ্গে খেলা, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, রাতে মায়ের ঘরে গিয়ে তার পা টিপে দেওয়া, এসব আমাকে যেন আবার জীবন্ত করে তুলল। তবু মনের কোণে ফার্মের চিন্তা রইল। 4র্থ দিনের ফজরের পর বিদায় নিলাম। বাচ্চারা বলল, আব্বু আর একটা দিন থাকো না। আমি জানতাম ফার্মে 100টা ছাগল আমার অপেক্ষায়। ফার্মে ফিরে গিয়ে দেখি সব ঠিক, কেবল কিছুটা অচেনা এক নীরবতা। ঘরে ঢুকে পড়লাম। বাইরে এসে ছাগল করলাম, সংখ্যাপূর্ণ। সেদিন একটি সাধারণ দিন। দুপুরে নরমালি এক ছাগলের পা জখম হয়েছিল, ওষুধ দিলাম। সন্ধ্যায় বাতাস তীব্র হলো, চারদিকে বলা হচ্ছিল ঝড়ো বৃষ্টি হবে। আমি দ্রুত সব ছাগলকে শেডে এনে আটকে দিলাম। দরজা জানালা ভালো করে বন্ধ করলাম। রাত হলো, আকাশে মেঘের গর্জন, বৃষ্টি তখনও নামেনি। আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম আলু ভর্তা, শুকনো রুটি। তারপর চারের বস্তা চেক করলাম, পানির ট্যাঙ্ক পরিষ্কার করলাম। শেষবারের মতো সব তালা দিয়ে বাসায় ঘরে এসে টর্চ, দড়ি আর ছোট ছুরি হাতের কাছে রাখলাম। রাত প্রায় 10টা। চারদিক নিস্তব্ধ, দূরের আকাশে গর্জন। ছাগলদের শেষবার গুনে দেখলাম সব ঠিক, শুধু একটুখানি কালো যে ছাগলটি সাধারণত প্রথমে আওয়াজ করে, সে একেবারে চুপ। নিজেকে বললাম, হয়তো বা আবহাওয়ার পরিবর্তনের জন্য ও একটু চুপসে আছে। ঠিক তখনই হাওয়ায় বদল এলো। হঠাৎ এক অদ্ভুত গন্ধ, মনে হলো ভেজা মাটি আর জ্বলন্ত কাঠ একসঙ্গে চলছে, যেন কোনো পুরোনো জিনিস পুড়িয়ে ফেলা হচ্ছে। এই গন্ধ আগে কখনো পাইনি। আমি দরজা দিয়ে ধীরে ধীরে বাহিরে গেলাম, শেডের পেছনের দিকে এগোলাম। সেখানে সচরাচর কেউ যায় না। সেখানে পুরোনো ভাঙা বাঁশ, ফাঁকা বস্তা আর ছাগলের পুরাতন বাক্স পড়ে থাকে। টর্চের আলোটা ম্লান, তবু দেখলাম টানা এক ছায়া ধীরে ধীরে সরে অন্যদিকে চলে গেল। আমি থেমে দাঁড়ালাম, শ্বাস দ্রুত হলো আমার। মনে হলো কোনো প্রাণী, কিন্তু বুকের ভেতরে অজানা ভয়। আমি দাঁড়িয়ে মন দিয়ে শুনলাম নিস্তব্ধতা, তারপর খুব হালকা শব্দ, যেমন শুকনো পাতার উপর কোনো মানুষ খালি পায়ে হাঁটে। আমি দেখলাম ওখানে কেউ নেই। আমি ডাকলাম, কে ওখানে? তারপর বললাম, এটা ফার্ম, চুরি করার কোনো চিন্তাও করো না। কোনো উত্তর এলো না, কেবল নীরবতা।
আমার হাত কাঁপছিল। আমি দড়ি, টর্চ আর কাঠের ডান্ডা নিয়ে ফার্ম ঘুরে দেখলাম। প্রতিটি ঝোপঝাড়, প্রতিটি গাছ, প্রতিটি ছায়া চোখে পড়ল। বাতাস তীব্র হচ্ছিল, মেঘ গর্জন করছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে চেয়ারে বসে পড়লাম। মন অস্থির, আমার চোখে ঘুম নেই। ছাদের কাঠের স্লেটগুলো বাতাসের সঙ্গে হালকা শব্দে দুলছিল। হঠাৎ জানালা, যা সবসময় ভেতরে থেকে বন্ধ থাকে, এক অদ্ভুত আওয়াজে কেঁপে উঠল। জোরে নয়, হালকা, যেন কেউ আঙ্গুল দিয়ে ঠুকে দেখছে। আমি চমকে উঠলাম, জানালার দিকে এগুলাম। কাঁচ মেঘলা, তবু বাহিরে থেকে নড়াচড়া চোখে পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ মুখ দেখাচ্ছে। আমি ভাবলাম হয়তো বা ভুল দেখছি। আমি পিছিয়ে আসতে যাব, ঠিক তখনই জানালায় জোরে একটা কড়া পড়ল। ঠক ঠক ঠক। আমার শরীরটা কেঁপে উঠল। এটা কি? রাত প্রায় 11টা, আশেপাশে কেউ নেই। মালিক কখনো তো এত রাতে আসে না। কেউ দরজায় নক করলো, কিন্তু কেন? জানালায়ও কেন নক করলো? আমি কাঠের লাঠি শক্ত করে ধরলাম, কিন্তু জানালা থেকে আর কোনো শব্দ এলো না। এবার নীরবতা। তবে সেই নীরবতা সাধারণ মনে হলো না, মনে হলো কোনো কিছুর পূর্বাভাস। ঠিক তখনই বৃষ্টির প্রথম ফোঁটাটা পড়ল। মুহূর্তেই বৃষ্টি জোরে নেমে এলো। ছাদের উপর ফোঁটা গড়িয়ে পড়ছে, দরজার নিচে পানি ঢুকছে, ঘরের ভেতরে ভেজা ঠান্ডা ছড়িয়ে গেল। আমার শরীরটা ঘামে ভিজল। আমি দরজা শক্ত করে বন্ধ করলাম, তালা লাগালাম, খাটের পাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম। কিচ্ছু শোনা যাচ্ছিল না, শুধু বৃষ্টির শব্দ। হঠাৎ বাহির থেকে খুব হালকা একটা কান্নার শব্দ এলো, ধীরে ধীরে, যেন কোনো মেয়ে কোনো কোণে বসে কাঁদছে। আমার গলাটায় যেন কাঁটা বিঁধল। শব্দের ফার্মের পেছনে দিক থেকেই আসছিল, ঠিক সেই জায়গা যেখানে দিনের আলোয় আমি ছায়ার নড়াচড়া দেখেছিলাম। আমি নিজেকে বোঝালাম, এত রাতে বৃষ্টির মধ্যে কোনো মেয়ে এখানে আসবে কেন? তবুও মন বলল হয়তো কোনো বিপদ আছে। আমি টর্চ, চাঁদের আলো দিয়ে কিচ্ছু দেখতে পেলাম না, কারণ চাঁদের আলো ছিলই না। চাদর আর লাঠি নিলাম, ধীর পায়ে দরজা খুলে বাইরে বেরোলাম। মাটিতে কাদা জমে গেছে, পা ফেললেই ঢেবে যাচ্ছে, তবুও এগুলাম। পেছনের দিকে গিয়ে টর্চের আলো ঘোরালাম। আলো দিয়ে থামল পুরানো একটি ঘরের দিকে, যে ঘরটাকে কুড়ে ঘর বলা হয়। সেখানে এক মেয়েকে দেখলাম, সাদা পোশাক, ভেজা চুলে, মুখের উপরে ঝুলে আছে, সম্পূর্ণ শরীরটা ভেজা। আমি থমকে গেলাম, বুকে ধাক্কা লাগলো। সেই মেয়েটা ধীরে ধীরে আমার দিকে ঘুরল। আমি অবাক হয়ে ডাকলাম, কে ওখানে? কে? সে চুপ করে রইল, মুখ যেন আধো লুকানো, নড়ছে না। আমি একটু এগোলাম, ভাবলাম কোনো বিপদে পড়েছে হয়তো। আমার হৃদস্পন্দনটা বেড়ে গেল। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। হঠাৎ সে দাঁড়িয়ে উঠল। টর্চের আলোয় তার পুরো মুখ দেখা গেল, অর্ধনগ্ন পুড়ে যাওয়া মুখ। চোখ দুটি সম্পূর্ণ কালো এবং লাল, কোনো সাদা অংশ আমি দেখতে পেলাম না। ঠোঁট যেন সেলাই করা, কিন্তু তারপরও চেহারায় অদ্ভুত এক হাসি। পায়ের তলা শীতল। সে 1 ধাপ আমার দিকে এলো, তারপর আরেক ধাপ। তারপর তাকে মনে হলো মাটি স্পর্শ না করেই বাতাসে ভেসে যাচ্ছে। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোলো না। ঘুরে দৌড় দিলাম, কাদায় ফিসলালাম। প্রায় পড়ে যেতে যেতে কোনোভাবে দরজায় পৌঁছালাম। কাপা হাতে তালা খুলে ভেতরে ঢুকলাম, দরজাটা জোরে বন্ধ করলাম, দেয়ালে ঠেস দিয়ে বসলাম। আমার বুকটা ধরফর করছিল। বাইরে তখন কেবল বৃষ্টির শব্দ, ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে। ঠিক তখনই দরজায় হালকা গড়া, টুক টুক টুক। আমি নিশ্চুপ, নড়বার সাহসটা হারালাম। কিছুক্ষণ পর দরজার পেছন থেকে অদ্ভুত শব্দ, তারপর মেয়ে খুব ক্ষীণ ক্ষীণ শব্দে বলছে, আমি ভিজে গেছি, এই জায়গা আমার, শুধুই আমার। আমার দেহ থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। আমি আল্লাহর নাম উচ্চারণ করলাম। এরপর হঠাৎ আওয়াজ থেমে গেল, বৃষ্টিও থেমে গেল। ছাগলের ডাক বন্ধ, সম্পূর্ণ ফার্ম নিঃশব্দ। এক দীর্ঘ ভারী নীরবতা ঘিরে ধরল। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে জানালা দিয়ে সূর্য ঢুকলো। দরজা বন্ধই ছিল, কিন্তু দরজায় আঙুলের ছাপ দেখা গেল। মেঝেতে কাদায় দীর্ঘ সরানোর দাগ, যেন কেউ কাউকে টেনে নিয়ে গেছে। আমি বাহিরে এলাম। ছাগলগুলো চুপচাপ। গুনে দেখি একটা ছাগল মৃত। তার চোখটা খোলা ছিল, মনে হচ্ছিল কেউ জোর করে চোখ বন্ধ করিয়ে দিয়েছে। মালিক এলেন। আমি ঘটনা সবিস্তারে বললাম। তিনি জানালেন, শোনো,
এই ফার্ম তৈরি হওয়ার আগে এখানে এক মহিলার লাশ পাওয়া গিয়েছিল। না কোনো পরিচয়, না কোনো কাপড়। হয়তো তাকে ঠিকমতো দাফন করা হয়নি। আমি ওই দিনেই সব নিয়ে চলে এসেছিলাম। কি করব? এরপর থেকে ফার্ম অন্য কেউ দেখাশোনা করে। আমি নিজেও ওই দিনে সবকিছু নিয়ে চলে আসি, আর ফিরে যাইনি। সে মহিলাও এখনো এখানে আছে। প্রতিবার এমন রাতে ঝড় আসে। ওনার কথায় বুঝলাম তিনি হয়তো ভুল করে পুরোপুরি কোনো একটা কর্মচারীর নাম আমাকে ধরে ডাকলেন, কারণ আমার নাম তো জামিল নয়। উনি আমাকে জামিল বলে রেখেছিলেন। ভয় ওনার গলাতেও ছিল। আর সেই সত্যি, আমি আসলে কি বলবো, এই ভয়টা সত্যি বলেই মনে হলো। শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কিছু চিন্তা করলাম, আমি যে চলে এলাম, আমার পরিবার চলবে কিভাবে? আমি আবার ফিরে গেলাম। সেদিনের পর থেকে রুটিনটা বদলায়নি, তবে সাবধানতা বেড়েছে। সন্ধ্যা নামার আগে সেটার সব দরজা জানালা দেখি, দই শক্তি পরীক্ষা করি, টর্চের ব্যাটারি ঠিক রাখি, পানির ট্যাঙ্ক ভর্তি রাখি। জানি ঝড় নামলে আবাসী নারী আসতে পারে। ভেজা মাটির সঙ্গে যে ধোঁয়ার গন্ধ আসে তা কেবল কার্যল্য হয় না, তা স্মৃতিরও গন্ধ। তবুও আমি থাকি, কারণ 100-র উপরে ছাগলের দায়িত্ব আমার। থাকি কারণ মেয়েটা 8 বছরের, ছেলেটা আরো ছোট। কারণ আমার বউ ধৈর্যশীল। গরিবের জীবন থেমে থাকে না। আমি থাকি কারণ যে গ্রামে আমার নাম্বার, আমার নাম, সবকিছু আমি পেয়েছি, সেই কাঁচা রাস্তা ফার্মের গেট পর্যন্ত এসে থেমে যায়। আমি থাকি কারণ মালিক বলেছিল, তুমি ভালো কাজ করছো, বিশ্বাসী তুমি। এই বিশ্বাস আমাকে টিকিয়ে রাখে। কখনো বসে খাতায় হিসাব করি, কোন ছাগল বাচ্চা দিয়েছে, কোনটা অসুখে পড়েছে, কোনটার জন্য ওষুধ কিনেছি, কোনটা বিক্রি হলো, কোনটা সেটা শেষে কোণে নীরব দাঁড়িয়ে থাকে। পাতার ফাঁকে আমি লেখা দৃশ্যগুলো লিখি। একজন সাদা পোশাকে বসেছিল মেয়ে। মুখ দেখা মাত্র অন্ধকার ঘন হয়ে গেল। নতুন কিছু যোগ করিনি, যা ঘটেছিল তাই লিখি। যেমন সকালে কাদের ওপর টানা দাগ দেখেছিলাম। সকাল হলে আবার নতুন নিয়ম, ঘাস কাটা, ট্যাঙ্ক ধোয়া, ওষুধ দেখা, গোনা গিনতি। আমি শিখেছি ভয়কে নাম ধরে ডাকা গেলে সেটা কমে। যেমন সেদিন বলেছিলাম, কে ওখানে? আমি শিখেছি দরজা ভালো করে বন্ধ করলে মন শক্ত থাকে। আমি লিখেছি, ঘটনাটা যতটাই ভয়ের হোক, শেষে কেউ না কেউ এসে বলে, জামিল, এখানে একটা লাশ পাওয়া গিয়েছিল। সেই বলা সম্পূর্ণটা সান্ত্বনা নয়, তবু ঘটনাকে রূপ দেয়। রূপ দেখলে মানুষ ডেকে। আমি জানি হয়তো একদিন এখানে থাকবো না, হয়তো অন্য খামারে কাজ করব, বা অন্য কোনো পেশায় হাত দেব। হতে পারে মেয়ে কলেজে যাবে, ছেলেটা সাইকেল চালানো শিখবে। তবে আজ আমি এখানেই আছি, টর্চ হাতে, ছাদের পানি সরাই, শেডের তলায় দেখি, গোনা শেষে খাতায় দাগ করি। আর রাত হলে দরজায় হাত নাড়াই। দরজার উপরে যদি আবার কড়া পড়ে, জানি না কি করব। আল্লাহর নাম নেব, ধৈর্য ধরবো, মনে করবো যে এটা গন্ধ একদিন পেয়েছিলাম, বৃষ্টির গন্ধ। এভাবেই আমার দিন যায়, রাত যায়। প্রতিটি পুনরাবৃত্তি আমাকে আরেকটু করে গুছিয়ে দেয়। যেমন এই ফার্মকে গুছিয়ে নিয়েছি আমি। আমি নিজের সঙ্গে কথা বলি, ফজল বক্স, তুমি পারবে। বউয়ের মুগ্ধ মনে করি, বাচ্চাদের হাসি মনে করি, গ্রামের নাম মনে করি। আমি কাজ করি, থাকি, শিখি, বেঁচে থাকি। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফজল বক্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। একটু আলাদা ধাপের একটা স্টোরি, বাট তারপরেও ছোট একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লাস হিট দ্য বেল আইকন। কারণ বেল আইকন হিট না করলে আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা boy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমাদের 82 নম্বর এপিসোড থেকে আজকে আমাকে বিদায় নিতে হবে। কথা হবে আগামীকালকে নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, boy.net শুনতে থাকুন। আমি রেইন আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।